দর্শক স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে এসে দেশে হঠাৎ করে আবারও করোনা শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 6 দিনে দেশে করোনায় গড় রোগীর সংখ্যা 2158 জন। এদিকে রাজধানীতে করোনা নির্ধারিত হাসপাতালে খালি আইসিইউ বেডের সংখ্যা মাত্র 91টি। জনস্বাস্থ্যবিদরা বলছেন দেশে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ধাপ শুরু হয়েছে কিনা তা এখনও বলার সময় হয়নি, তবে করোনা প্রতিরোধে নাগরিকদের মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে না চলা হবে আত্মঘাতী। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। টানা 3 সপ্তাহ করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 5% নিচে থাকলে মহামারী নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। তবে এপ্রিল মাসের পর বাংলাদেশে কখনো পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5% নিচে নামেনি। বর্তমানে করোনা শনাক্তের হার প্রায় 17%। গত 3 সপ্তাহ ধরে করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এর আগে গত 2 মাসের বেশি সময় ধরে রোগী শনাক্ত ও মৃত্যুর হার একটু একটু করে কমে আসছিল। শনিবার শনাক্তের হার ছিল 14.61%, যা গত 2.5 মাসে সর্বোচ্চ। গত 6 দিন ধরে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। শনিবার বাদে বাকি 5 দিন টানা 2000-এর ওপর করোনা রোগী শনাক্ত হয়েছে। গত 21 দিনে গড়ে প্রতিদিন 20 জন করে করোনায় মারা গেছেন। প্রচুর নমুনা পরীক্ষা করা হচ্ছে, তারপরেও রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে যে এক ধরনের সংক্রমণ সংখ্যা বৃদ্ধির নজির আমরা সারা দেশ থেকে দেখতে পাচ্ছি। তবে এটি দ্বিতীয় ঢেউ কিনা কিংবা এটা দ্বিতীয় ঢেউর হয়তো প্রাথমিক পর্যায়ে কিনা সেটা বলতে আরো একটু সময় লাগবে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ শয্যা খালি রয়েছে মাত্র 91টি, যেখানে গত 1 নভেম্বর ফাঁকা ছিল 142টি। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ডেডিকেটেড কোনো আইসিইউ শয্যা খালি নেই। অপরদিকে 2টি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ খালি নেই। পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই যেন থাকে। কিছু কিছু হাসপাতালে অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই বসেছে, আর বাকিগুলো প্রক্রিয়াধীন। এই জায়গাটায় আমাদের পরামর্শ হলো প্রক্রিয়াধীন যেগুলো আছে সেগুলোর জন্য ইমিডিয়েটলি ওই সেন্ট্রাল অক্সিজেন যেটা ট্যাঙ্ক বা সাপ্লাই সিস্টেম এটা চালু করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকরা স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনা প্রতিরোধ করা অসম্ভব হয়ে উঠবে। আমাদের স্বাস্থ্যবিধি সিরিয়াসলি মেনে চলতে হবে, বিশেষ করে মাস্ক। কিন্তু কেউ আছে যে কোনো কারণেই মানছে না, তাদেরকে যে শাস্তির আওতায় আনা হচ্ছে এটা আমরা স্বাগত জানাই। দেশে 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। হোটেল রেস্তোরাঁয় চকচকে পরিবেশ দেখে আপনি যে খাবার খান তা কি স্বাস্থ্যসম্মত? খাবার তৈরির পরিবেশ দেখেছেন কি? নিউজ 24-এর ক্যামেরায় ধরা পড়ে রাজধানীর বেশিরভাগ হোটেলের রান্নাঘরে খাবার তৈরির পরিবেশটা চরম অস্বাস্থ্যকর আর পোকামাকড়ে ঠাসা। কোথাও পচা বাসি মাংসতেই রান্না হচ্ছে খাবার। বাকিটা দেখে আসি ফখরুল ইসলামের রিপোর্টে। রাজধানীর লালবাগে এই রেস্তোরাঁ। ঢুকতেই চোখে পড়ে মনোরম পরিবেশে সাজিয়ে রাখা খাবার। ভোক্তারাও লোভনীয় দেখে খেতে আসেন, কিন্তু এসব খাবার কতটা সুস্বাদু তা খাওয়ার পরেই টের পান ভোক্তারা। খাবার ভালো হইতে হবে এবং পরিবেশ ভালো হইতে হবে, আমরা এটা চাই। ফ্রন্ট সাইডটা দেখি আসলে দেখতে খুব ভালো, ভিতরে কি হয় আমরা আসলে দেখিও না, জানিও না। কোন পরিবেশে কি দিয়ে তৈরি হচ্ছে এসব খাবার? যেন ময়লার ভাগাড়ে ছোট্ট ঘরেই চলছে ধুমধামে রান্না। তার মধ্যে বাসি গন্ধযুক্ত মুরগি ও খাসির মাংস দিয়ে বানাচ্ছে হালিম। এমন বেহাল অবস্থার কথা জিজ্ঞেস করতেই সাফাই গাইলেন মালিক। এটা ভুল হচ্ছে, কিন্তু নেক্সট টাইম আমরা যদি আপনারা বলেন তাহলে এখানে এগুলো করবো না। এটি রাজধানীর পাশে সাইনবোর্ডে একটি হোটেল। সামনে যে ভোক্তা খাচ্ছেন তিনি হয়তো জানেনই না পেছনে রান্নাঘরের বীভৎস অবস্থা। স্যাঁতসেঁতে পরিবেশে রাখা মাংসে মাছির আবাস। একটু ভেতরেই কারিগরের ঘামে মিলেমিশে তৈরি হচ্ছে রুটির খামির। গরম দিন কাম করে তো ঘাম পড়বে। কামরাঙ্গীর চরে আরো ফিটফাট এই রেস্টুরেন্টে খোলা অবস্থায় বাসি মাংস হিমায়িত করা হয়েছে, যেখানে চাকচিক্যের পেছনের অবস্থাটা নিদারুণ অস্বাস্থ্যকর। ওরি স্যার পয়সা কথা আছে কিছু না ঠিক হচ্ছে না জানি, কিন্তু ওরি পয়সা করে লেগে এখন। হোটেল রেস্তোরাঁয় খাবার তৈরির এই বেহাল অবস্থা পরিবর্তনে সচেতনতা জরুরি বলে মনে করছেন ভোক্তারা।
ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশ। আর এ লক্ষ্যেই সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। যুদ্ধক্ষেত্রে নিজেদের দক্ষতাকে বৃদ্ধি করতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 3 বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সরকার প্রধানের এই ভাষণ। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে যে সশস্ত্র বাহিনীর জন্ম, তা বর্তমানে মহীরুহ হয়ে বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে বাংলাদেশ সেনাবাহিনী নানাবিধ কার্যক্রম অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বাহিনীর আধুনিকায়ন যেমন হয়েছে, তেমনি জীবনযাত্রার মান উন্নত হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও। প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ। সশস্ত্র বাহিনীকে সাংগঠনিকভাবে পুনর্গঠন, উন্নত প্রশিক্ষণ প্রদান এবং বিশেষায়িত সামরিক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমাদের সরকারের আমলে সশস্ত্র বাহিনী যতটা আধুনিকায়ন হয়েছে, অতীতে অন্য কোনো সময়ে তা হয়নি। বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। করোনা সংক্রমণ রোধে সামরিক বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, করোনার মধ্যেও অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান অর্থনীতি দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে, তখনও আমাদের প্রবৃদ্ধি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরো বেশি অবদান রাখবে সশস্ত্র বাহিনী। অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সারা দেশের অরক্ষিত রেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা, তারপরও টনক নড়ে না রেল বিভাগের। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, স্বাগত আপনাকে। সায়েম, সিরাজগঞ্জে ঠিক কতগুলো রেল ক্রসিং রয়েছে, সেগুলো কেন অরক্ষিত রয়েছে এবং দুর্ঘটনার সংখ্যা আসলে কেমন, দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী পর্যন্ত প্রায় 100 কিলোমিটার রেলপথ রয়েছে। আর এই 100 কিলোমিটার রেলপথে প্রায় অর্ধশতাধিক রেল ক্রসিং রয়েছে অনুমোদিত। আর এই অনুমোদিত রেল ক্রসিং এর মধ্যে কিন্তু এখনো 8 থেকে 10টি অরক্ষিত রয়েছে। আর এই অরক্ষিত থাকার কারণে কিন্তু আসলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যেখানেই দুর্ঘটনা ঘটে, তারপরে যখন স্থানীয় মানুষ প্রতিবাদ করে এবং দাবি জানায়, তখন শুধু এই জায়গাতে রক্ষিত করা হয়। আপনাকে জানিয়ে রাখি যে গত বছরে কিন্তু 15 জুলাই উল্লাপাড়ার একটি রেল ক্রসিং এ বোয়ারকনে সহ কিন্তু 11 জন নিহত হয়। ওই সময় কিন্তু আসলে যখন দাবি উঠেছিল জনগণের, তখন কিন্তু সেখানে শুধু রেল ক্রসিং এর যে গেট, সেই গেট এবং গেটম্যান দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আর কোনো জায়গায় গেট এবং গেটম্যান দেওয়া হয়নি। দুর্ঘটনার আগে কিন্তু আসলে যে প্রশাসনের রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে, তাদের কিন্তু টনক নড়ে না, যে কারণে কিন্তু যে রিস্ক, সেই রিস্ক থেকে যায়। আমি এই মুহূর্তে রয়েছে কামারখন্দ উপজেলার এই ডালা বাজার এলাকায়। এখানে যে রেল ক্রসিংটা রয়েছে, এটা সম্পূর্ণ অরক্ষিত। এখানে কিন্তু আসলে এই যে রাস্তা পারাপার হয়, তখন কিন্তু আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে এবং প্রায়শই কিন্তু দুর্ঘটনার সংখ্যা থাকে। আর এই অনুমোদিত রেল ক্রসিং ছাড়াও কিন্তু রয়েছে অনেকগুলা রেল ক্রসিং যেগুলা কিন্তু অনুমতি নেই, কিন্তু রিক্সা, ভ্যান এবং যে ট্রাক রয়েছে, সেগুলা কিন্তু
আসলে চলাচল করে। তো এই কারণে কিন্তু আসলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। আর গত 2 মাসের জরিপে যদি আমি আপনাকে জানাই যে প্রায় 18 জনের কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে এই রেলপথে। তারপরেও কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ছে না যে এই রেল ক্রসিং গুলাতে আসলে এই ক্রসিং নির্মাণ এবং গেটম্যান নির্মাণের আমরা যে রেল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা শুধু বলেছে যে এগুলো সব অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং জনবল সংকটের কারণে তারা যে কাঙ্ক্ষিত সেবা সেই সেবা দিতে পারছে না। এছাড়াও এই রেলপথের যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে তাদেরও কিন্তু অনেক সংকট রয়েছে। তাদের নেই কোনো গাড়ি, কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আসার কোনো ব্যবস্থাও তাদের নেই। এই অপ্রতিযোগিতা তারা কিন্তু প্রকাশ করেছেন। আমি এই স্থানটির যারা প্রতিনিয়ত যারা রেলের মানে দৃশ্যগুলো দুর্ঘটনা দেখে তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে আপনাদের এলাকা, এই এলাকাতে আসলে এই যে ক্রসিং এর দুর্ঘটনা ঘটছে কিনা, আর এই দুর্ঘটনার সময় বা আপনাদের সংখ্যা কি থাকে? আমাদের সঙ্গে অনেক সময় দেখা যায় যে গাড়িগুলো পার হয়, ট্রেন আসে, তখন আমরা অনেক দোকান থেকে বের হই, আসে তাড়াতাড়ি ওই গাড়িগুলো সরা দেয়। বা অনেক সময় দেখা যায় যে এই গাড়ি চলতে পড়ছি এরকম সব শিখরে এরকম পরীক্ষা হয় আর কি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এই ক্রসিংটিতে যখন গাড়ি আসে, রেলের দুপাশে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় না, যে কারণে কিন্তু আসলে দুর্ঘটনার যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু আসলে থেকেই যায়। আমি আরেকজনের সাথে কথা বলবো যে এই যে রেলের যে দুর্ঘটনাগুলো ঘটে এর জন্য আসলে এই অরক্ষিত যে গেটগুলো আছে এর জন্য কি করা উচিত বলে আপনারা মনে করেন? আসলে এটা ঝাউল ইউনিয়নের অধীনে 4 নম্বর ওয়ার্ড, গ্রাম চালাসাবাজপুর। এইখানে খুব ঝুঁকিপূর্ণ, এখানে একটা গেট করে দিলে আমাদের জন্য খুব ভালো হয়। আর এইখানে এই গাড়ি পারাপারে এত অসুবিধা যে কখন মনে হয় যে অ্যাক্সিডেন্ট হয়, যেমন হয়েছিল উল্লাপাড়াতে। তাই একটা গেট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। রাশেদ, শুনছিলেন যে আসলে যে অরক্ষিত গেটগুলো রয়েছে এই দুর্ঘটনা রোধে অতি দ্রুত কিন্তু আসলে গেটম্যান এবং গেট নির্মাণের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ রেলপথের দুর্ঘটনার যে গেটম্যান। সর্বশেষ ফিরছি স্টুডিওতে। স্যাম, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আব্দুল সামাদ সায়েম সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সেখানকার রেল ক্রসিংগুলোর ঝুঁকির সম্পর্কে। এই একই বিষয়ে আমাদের সাথে আরও বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, স্বাগত আপনাকে। রিপন, ঠিক এই একই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাইছি যে যশোরে আসলে এই ধরনের অরক্ষিত রেল ক্রসিং কতগুলো রয়েছে এবং সেখানে দুর্ঘটনার ঝুঁকি কতটা রয়েছে? রাশেদ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যশোরের অঞ্চলে প্রায় 156টি রেল ক্রসিং রয়েছে, তার ভিতরে অনেক জায়গায় রয়েছে অরক্ষিত। তবে যে স্থানে গেটম্যান রয়েছে সেখানেও কিন্তু প্রতিনিয়ত আমরা দুর্ঘটনা ঘটতে দেখছি। তেমনই একটি স্থান রয়েছে, গতকালকে একটি দুর্ঘটনা ঘটেছে মুরলী মোড়ে। আপনাকে যদি তার চিত্রটি দেখায় যে প্রায় 200 গজ এই ট্র্যাকটি চলে এসেছে, অর্থাৎ ট্রেনের ধাক্কায় চলে এসেছে। এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা অনেকে অভিযোগ করছেন যে গেটম্যান ছিল, কিন্তু গেটম্যান সময় মতো যখন ট্রেন আসবে তখন গেটম্যান সেই গেট না ফেলার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। আমি স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, কি অবস্থা ছিল কালকে? তো গেট ফেলা ছিল কিংবা গেটম্যান ছিল কি? না, গেটম্যান কালকে ছিল না। গেটম্যান ছিল কিন্তু গেটটা ফেলানো ছিল না, গেটটা উঠানো ছিল। সেই জন্য ওই 10 চাকার গাড়িটা আপনার নোয়াপাড়া থেকে লোড করে যাচ্ছিল হলো আপনার রাজশাহী। গাড়িটা মিডিলে আসলে ট্রেন ধাক্কা দিয়ে নিয়ে চলে যায়, 300 মিটার দূরে নিয়ে চলে গেছে। গেট ফেলানো ছিল না। এছাড়াও তো অন্যান্য জায়গায় তো গেট আছে কিন্তু অরক্ষিত রয়েছে অনেক অরক্ষিত। সে তো কতগুলো হবে? তা সর্বনিম্ন প্রায় 25-30টা তো অরক্ষিত গেট আছেই, সর্বনিম্ন আর কি। যশোরের জেলায় 25টা কোনো গেটম্যান নাই। কি অবস্থা বলেন তো এই এলাকায় যে রেলওয়ের যে গেট রয়েছে? রেলে যে গেট আছে, মেন আছে, সেফটি গেট হচ্ছে কি আপনার যারা থাকে তারা যদি ঠিক মতন দায়িত্ব না করে তাহলে এই দুর্ঘটনা হয় না। আর এই দুর্ঘটনার কারণে দায় হচ্ছে কি গেটম্যানের।
ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা বলছিল যে যারা দায়িত্ব পালন করে, যে গেটম্যান রয়েছে, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে এরকম দুর্ঘটনা ঘটছে। তারপরে যারা গেটম্যান রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আইন মানা কিংবা নিয়ম না মানার কারণেও এরকম ঘটনা ঘটে থাকে এবং প্রায়ই দেখা যায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে যশোর অঞ্চলে। আগে যে অভয়নগর এলাকায় আমরা একটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে 4 জন নিহত হয়েছিল। আমরা দেখেছি সেখানে গেটম্যান ছিল না, গেটম্যান না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে এবং যে স্থানে গেটম্যান রয়েছে সেই জায়গায়ও কিন্তু আমরা দুর্ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি। ফলে যে কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ যে সচেতনতার কথা বলছেন, তারা আমরা প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা দাবির মুখে এই যে অরক্ষিত যে গেটগুলো রয়েছে সেই জায়গা গেটম্যান দেওয়ার কথা বলে, কিন্তু আসলে মাঠের বাস্তবতায় আমরা কিন্তু দেখতে পাই না যে সেই জায়গাগুলোতে গেটম্যান দেওয়া হয়েছে এবং যে অরক্ষিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাও কিন্তু মানুষ অবাধে পারাপার হয়। ফলে তারা সহজে যে গেট পারাপার হয়ে যায়, সে কারণে কিন্তু আমরা দেখতে পাই এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার আসলে শেষ কোথায় এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না। মানুষ যারা রয়েছে তারা বলছেন যে এই সমস্ত গেটম্যান যারা সচেতনতা করার কথা বলছেন এবং যে স্থানীয়রা বলছেন যে এই যাদের দায়িত্ব রয়েছে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় তো এত বড় দুর্ঘটনা ঘটতো না এবং প্রতিনিয়ত এমন দুর্ঘটনা কিন্তু ঘটছে। তাই এই দুর্ঘটনা রোধে আরও সচেতনতা এবং কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন স্থানীয়রা। তো এই ছিল এইখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রিপন হোসেন আমাদের জানাচ্ছিলেন যশোর থেকে সেখানকার রেল গেটের যে অসতর্কতা এবং সেই সাথে যে ঝুঁকিগুলো রয়েছে সে সম্পর্কে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা মামলার আসামি বরখাস্তকৃত মালি রবিউল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। শনিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ওসি ইমাম জাফর অভিযোগপত্র দাখিল করেন। ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত মোট 5 জনকে আটক করা হলেও রবিউলকে ছাড়া অন্য 4 জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। গত 2 সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। পরদিন ঘোড়াঘাট থানায় এই সংক্রান্ত এজাহার দায়ের করেন আক্রান্ত ইউএনওর ভাই মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন। এজাহারে অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করা হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনার প্রেক্ষিতে আমরা তদন্ত সমর্থ করে আজকে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেছি। মামলার সার্বিক তদন্ত বিভিন্ন ফরেনসিক রিপোর্টের প্রেক্ষিতে আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, স্বাগত আপনাকে। ফখরুল, ইতিমধ্যেই ওয়াহিদা খানমের উপর হামলার জন্য যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্র দায়ের করা রয়েছে, ঠিক কি কি রয়েছে অভিযোগপত্রে দর্শকদের জানাবেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমি জানিয়ে রাখি যে গতকাল শনিবার অর্থাৎ ঠিক দুপুরের দিকে কিন্তু অভিযোগপত্র দাখিল করেছে। এই মামলার যে আইও রয়েছেন এবং ডিবি পুলিশের ওসি ইমাম জাফর, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এই মামলায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। 4 জনকে কিন্তু তারা এই মামলার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য কিন্তু আবেদনও করেছেন এবং এই মামলায় শুধুমাত্র একজনই আসামি, সেটি হচ্ছে রবিউল। রবিউলের ঘটনাটা তারা বিবরণ যেভাবে দিয়েছেন, সেই ইউনো অফিসে সে মালি ছিল। সেই মালির থাকাকালীন অবস্থায় সে তার উপর কিন্তু একটি টাকা চুরির অভিযোগে তাকে কিন্তু বরখাস্ত করে। সেই ক্ষোভ থেকেই কিন্তু আসলে সে এই ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ দাবি করছে এবং তারা বলছে যে এই ঘটনার যত তদন্ত তারা করেছে, খুব গভীরভাবে তদন্ত করেছে এবং ফরেনসিক রিপোর্ট সহ সবকিছু
দর্শক, আমাদের সহকর্মী ফখরুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন। ফখরুল, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় বদলে যাচ্ছে ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা স্বর্ণদ্বীপ। সমুদ্রের তলদেশ দিয়ে বিদ্যুৎ আসায় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাঁধ তৈরি হওয়ায় দ্বীপটি হতে চলেছে পর্যটনের নতুন কেন্দ্রবিন্দু। সেই সঙ্গে দ্বীপটির উন্নয়নে ইকোনমিক জোন নির্মাণ সহ এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার। বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দ্বীপ। নদীপথে জেলা সদর থেকে দূরত্ব 50 কিলোমিটার। বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা হাজার বছরের পুরনো দ্বীপটিতে প্রায় 4 লাখ মানুষের বসতি। কদিন আগেও বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল দ্বীপবাসী। 2018 সালে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে যুক্ত হয় সন্দ্বীপ। দ্বীপের অবকাঠামো রক্ষায় ভাঙন রোধে নির্মাণ করা হয়েছে টেকসই বেড়িবাঁধ। আমাদের সন্দ্বীপ এখন জলস্যাস হচ্ছে না এবং আমাদের যে কৃষি, সেই কৃষির উপকার হচ্ছে। এটা আমরা কোনো কল্পনাও করি নাই। আমরা যে সেবাটা পাইছি, পানির তলদেশ দিয়ে যে বিদ্যুৎ সাবমেরিন কেবল আমাদের কাছে পৌঁছেছে, আমরা অত্যন্ত খুশি। 11 কিলোমিটার ব্লক বেড়িবাঁধের নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও আরেকটা প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পের মধ্যে রয়েছে সন্দ্বীপের চারিদিকেই ব্লক বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এই পুরো সন্দ্বীপের চারিদিকে ব্লক বেড়িবাঁধ নির্মাণ হলে আমার সন্দ্বীপ হবে একটি অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। দ্বীপকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের। গত আগস্টে অনুমোদন দেয়া 10টির মধ্যে রয়েছে সন্দ্বীপ অর্থনৈতিক অঞ্চলও। সন্দ্বীপ আমরা সেখানে 13,000 একর জমি নিচ্ছি। এটা এখন বন্দোবস্ত নেওয়ার পর্যায়ে আছে। এটা হয়ে গেলেই আমরা সেখানে একটা ফিজিবিলিটি স্টাডিটা কমপ্লিট করব এবং তখন সেখানে বাস্তব ডেভেলপমেন্টটা শুরু হবে। প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা সহজ হলে দ্বীপটিকে ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুরের অধিকাংশ গ্রামীণ সড়কের বেহাল দশা। বিশেষ করে যেসব সড়ক পূর্বে পাকা করা হয়েছে সেসব সড়ক এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের অটো বা সিএনজিতে চলাচল তো দূরের কথা, হাঁটা চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে। যদিও সংশ্লিষ্ট বিভাগ বলছে বেশি দুর্বল সড়কের টেন্ডার এরই মধ্যে সম্পন্ন হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। খোকন কর্মকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে 2100 কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক রয়েছে। এর বেশিরভাগ সড়কই এখন ব্যবহার অযোগ্য, চলাচলও অনুপযোগী। ভুক্তভোগীদের অভিযোগ, এসব সড়ক সংস্কারে 2-1 বছরের মধ্যেই আবারও পূর্বের অবস্থায় ফিরে যায় শুধুমাত্র নিম্নমানের কাজের কারণে। রিক্সাওয়ালা করলে রিক্সাওয়ালা এদিকে যায় না, বৃষ্টি আইলে যাওয়ার মতো ক্ষমতা নাই। সব নাট বল্টু ঢিলে হয়ে যায়, গাড়ি পয়রা হাতে ভাঙে যায়, বছর খানিক এরকম ভাঙাচোরা, যাত্রীরা উঠতেও চায় না। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বলছেন, সারা দেশের মতো চাঁদপুরে সড়ক উন্নয়ন মাস হিসেবে পুরো অক্টোবর মাস গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ হয়েছে। তারপরও যেসব সড়ক মেরামত করা জরুরি সেগুলো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। বর্তমান অর্থ বছরে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে 135 কিলোমিটার রাস্তার টেন্ডার কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছি। আশা করি অতি সত্বরই আমরা কাজ শুরু করতে পারবো এবং জনগণের সাময়িক ভোগান্তি লাঘব হবে আশা করি। চাঁদপুরে মোট গ্রামীণ সড়ক রয়েছে 5741 কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে 2100 কিলোমিটার, বাকিগুলো কাঁচা এবং কিছু ইটের সলিং করা। বর্তমান সরকারের রাজস্ব উন্নয়ন ফান্ডের আওতায় চাঁদপুরের 8 উপজেলায় প্রায় 300 কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অর্থ বরাদ্দ না হওয়ায় খনন করার পর আর এগোয়নি নীলফামারী ডোমার আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। রাস্তার দুপাশ ভাঙা থাকায় হাজারো দুর্ঘটনার শঙ্কা নিয়ে প্রতিদিন চলতে হয় সাধারণ মানুষকে। এমন অবস্থা 1.5 বছরের বেশি সময় ধরে। অথচ ঢাকার সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দরের যোগাযোগের প্রধান সড়ক এটি। আব্দুর রশিদ শাহের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ পথ নীলফামারী সদর থেকে ডোমার উপজেলা যাওয়ার এই সড়ক। আগে এটি 18 ফুটের মহাসড়ক ছিল। গুরুত্ব বিবেচনায় সরকার একে 34 ফুটে উন্নীত করার উদ্যোগ নেয়। সিদ্ধান্ত অনুসারে কাজও শুরু হয়।
1.5 বছরের বেশি সময় আগে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের দুপাশ কেটে ফেলে, কিন্তু সে পর্যন্তই। ভাঙা সড়ক এখন দুর্ঘটনার শঙ্কা জাগায় মানুষের মনে। তোমার থেকে আসতেছিলাম, আসার পথে আমার গাড়ির ভালো গাড়ির চেনটা ছিঁড়ে গেল, এমন নানান ধরনের প্রত্যেকদিন দুর্ঘটনা দেখা যাচ্ছে। খালখন্দ অ্যাক্সিডেন্ট খুবই হচ্ছে। আমরা এই রাস্তার কাজটা হইলে আমরা অনেক বাঁচতে পারি। পঞ্চগড় শহর ও বাংলাবান্ধা স্থলবন্দর সংযোগের কারণে এই পথে ট্রাক ও বাসের চলাচল বেশি। চালকরা বলছেন ভাঙা সড়কে যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে বেশি। 2 সাইডে গর্ত করে রাখছে, গাড়ি ঘোড়া নেওয়ার এমন সমস্যা সেটা বলা যাবে না। একটা ঘুরতেই আছে। আমাদের দুটো গাড়ি পাশাপাশি ক্রসিং করতে একটু খুব সমস্যা হয়ে যায়। 2 পাশে ন্যারো হয়ে গেছে আর কোচিং করার সময় প্রায় দুর্ঘটনা ঘটে। প্রকল্পে কবে নাগাদ অর্থ ছাড় পাওয়া যাবে তা নিয়ে নিশ্চিত নন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরাদ্দ পেলে শিগগির কাজ শেষ করার পরিকল্পনা তাদের। বর্তমানে অর্থ ছাড় করানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করছি অচিরেই অর্থ ছাড় পাওয়া যাবে। এই অর্থ ছাড় পাওয়া গেলেই ওই প্রকল্পটির অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব হবে। 26 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি প্রশস্তকরণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে 2019 সালের 1 মার্চ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতের হালকা ঠান্ডা হাওয়া লাগতেই বন্দর নগরীর চট্টগ্রামের হকার্স মার্কেট সহ ফুটপাতগুলোতে বসেছে গরম কাপড়ের দোকান। নানা রং আর বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক শোভা পাচ্ছে এসব দোকানগুলোতে। হঠাৎ করেই ঠান্ডা বেড়ে যেতে না যেতেই শীতের পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। এছাড়া শীতের আমেজে পিঠা বিক্রির ধুমও পড়েছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগাম শীতের হাওয়া শুরু হতেই চট্টগ্রামে জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বাজার। শীতের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে এখানকার শীতকালীন পোশাকের চাহিদা। তবে নামি দামি শপিং কমপ্লেক্সগুলোতে তেমন ভিড় না থাকলেও কম দামে ভালো শীতের গরম পোশাক পাওয়ায় ভিড় বাড়ছে নগরীর ফুটপাত থেকে শুরু করে হকার্স মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন কম দামে ভালো পোশাক পাওয়ায় তারা আসছেন হকার্স মার্কেটগুলোতে। তবে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি নিচ্ছেন। করোনা থেকে সেফটির জন্য আমরা আগে থেকেই বাচ্চাদের শীতের কাপড়টা পরিয়ে যাতে একটু হলো করা যায়, সেভ করা যায়। সবাই আসছে কাপড়ের জন্য, তো যদি একটু কাস্টমার যদি সদরা যদি দাম বেড়ে ফেলে কাস্টমার দেখে, তাহলে তো আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। যে জিনিসগুলো আমরা আগে কম রেটে নিতাম, এখন একটু দ্বিগুণের থেকেও আর দ্বিগুণ হয়ে যাচ্ছে। ক্রেতাদের ভিড় বাড়ায় খুশি বিক্রেতারাও। বলছেন এখন থেকেই শীতের গরম কাপড়ের চাহিদা বেড়েছে, তাই বিক্রিও বেড়েছে কয়েক গুণ। উইন্টার কোল্ড কিছু সামথিং হওয়ার কারণে আমাদের কাস্টমার মোটামুটি। আমাদের এখানে রেট নিচে 1500, উপরে ভালো কোয়ালিটি হলে 2-2.5 এরকম। করোনার ভয়াবহতা চট্টগ্রামে বেড়েই চলছে দিন দিন, তাই মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আহ্বান জেলা প্রশাসনের। মার্কেট ব্যবসায়ীদের কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া হয়ে গেছে যাতে তারা যেন আপনার মাস্কবিহীন কেউ যাতে তার দোকানে কেউ এন্ট্রি করতে না পারে। এদিকে শীত যত বাড়ছে শীতের পিঠার চাহিদা বেড়ে যাওয়ায় মৌসুমী ব্যবসায়ীরা রাতভর পিঠা বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিভিন্ন স্থানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, মূল্যবোধের অবক্ষয় সহ সামাজিক নানা সমস্যার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে 5টি নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নান্দনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ প্রতিষ্ঠানটির। সুকন্যা আমিরের প্রতিবেদন। দেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক আন্দোলন সহ প্রতিটি ক্রান্তিকালে সাধারণ মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে সাংস্কৃতিক কর্মীরা। আর হাজার বছরের বর্ণিল এই সাংস্কৃতিক ঐতিহ্যের পরম্পরাকে গণমানুষের কাছে তুলে ধরে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সম্প্রতি 5টি নতুন প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। লক্ষ্য তরুণ সমাজকে নান্দনিক মননশীল চেতনায় গড়ে তোলা। সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে এই কর্মসূচিগুলো হাতে নিয়েছে। এই 5টি কর্মসূচি ইতিমধ্যে প্রতিটি জেলা শিল্পকলা একাডেমি শুরু করে দিয়েছে। মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি, সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প, দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর কার্যক্রম 2021 বাংলাদেশে হবে নান্দনিক এবং সোনার মানুষ চাই। এই 5টি কর্মসূচি সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
নানা রকমের যে অবক্ষয় আমরা লক্ষ্য করি, সেটি আসলে যে কোনোভাবে হোক প্রত্যেকে মিলে আমাদের রোধ করা দরকার। তার জন্য সম্ভবত একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলন হওয়া দরকার বলে আমরা মনে করেছি। শুধু বিনোদন নয়, বরং সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের নানা সমস্যা মোকাবিলা করবে এই 5 প্রকল্প। দেশজুড়ে সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্দোলন বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অতিবৃষ্টি ও বন্যায় নেত্রকোনার আগাম সবজি চাষ ব্যাহত হলেও বর্তমানে আবহাওয়া ভালো থাকায় নানা জাতের সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুষিয়ে নিতে সবজি আবাদের পরামর্শ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর নেত্রকোনার বিভিন্ন এলাকায় নানা জাতের আগাম সবজি আবাদ করলেও এবছর অতিবৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তবে গেল কয়েক সপ্তাহ ধরে আবহাওয়া ভালো হওয়ায় শিম, লাউ, টমেটো, আলু, মূলা, লাল শাক সহ বিভিন্ন সবজি আবাদে মাঠে নেমেছেন চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি ঘের পরিচর্যায় ব্যস্ত সময় পার করেন চাষিরা। কৃষকরা জানান, এবছর কয়েক দফা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। আগাম রবি শস্য আবাদে কিছুটা পিছিয়ে পড়লেও সামনের দিনগুলোতে ভালো ফলন পাওয়ার আশা কৃষকদের। বৃষ্টির কারণে কিনি ফসল ফলন গেছে না, আলুর দাম, শাক সবজির দাম অন্য অল্প জায়গা আছে, মেঘের কারণে করতেছি না, আগে এখন তাড়াতাড়ি করতেছি। বৃষ্টি লাগিয়া কিচ্ছু করতেছি না, তবে এখন যখন লাউটা লাগাইছি আল্লাহর রহমতে, তাহলে আশা করা যায় যে হইব। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প মেয়াদী বিভিন্ন সবজি আবাদের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। বন্যা চলে যাওয়ার পরে ফসলের স্বাভাবিক অবস্থা, আমরা কৃষকদের যে ক্ষতি হয়েছে এই রবি মৌসুমের মাধ্যমে কৃষকরা তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। এই পর্যায়ে এই ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে কর্মরত আছে এবং মাঠ পর্যায়ে সর্বস্তরের কর্মরত কৃষকদের পাশে তাই কাজ করে যাচ্ছে। চলতি বছর নেত্রকোনা জেলায় 2 লাখ হেক্টর জমিতে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন জাতের রবি শস্য আবাদ করেছেন চাষিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন 2 কোম্পানি পাল্লা দিয়ে ছুটছে তাদের ভ্যাকসিনকে সবার আগে মানুষের দ্বারে পৌঁছে দিতে। এর মধ্যে ফাইজার ও বায়োএনটেক অপেক্ষায় রয়েছে প্রশাসনের অনুমোদনের। আর এ বিষয়ে মডার্নার সিইও শনিবার জানিয়েছেন, সরকারের কাছে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ধরা হতে যাচ্ছে $25 থেকে $37 পর্যন্ত। এদিকে ভারতের কোভ্যাক্সিন 3য় ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না উভয়ই বেশ কাছাকাছি অবস্থানে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের সফলতা নিয়ে। অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইজার বেশ দ্রুত সময়েই তাদের ভ্যাকসিন সরবরাহের প্রস্তুতি নিয়েছে। তবে ফাইজারের তুলনায় মডার্নার ভ্যাকসিন ভাইরাস মোকাবেলায় মানুষের শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরির পাশাপাশি অ্যান্টিবডি বাড়াতেও সাহায্য করে, যা পরবর্তীতে আক্রান্ত হবার পথ বন্ধ করে বলে তাদের দাবি। সব বয়সী স্বেচ্ছাসেবকদের মাঝে ক্লিনিক্যাল ট্রায়ালে 95% সফলতার দাবিতে থাকা মডার্না তাদের ভ্যাকসিনের দাম চূড়ান্তভাবে নির্ধারণ না করলেও শুক্রবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, সরকারের কাছে চাহিদা অনুযায়ী প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য তারা $25 থেকে $37 পর্যন্ত দাম রাখতে যাচ্ছেন। সবার আগে এই ভ্যাকসিন ইউরোপের দেশগুলোতে সরবরাহের কথা থাকলেও ইউরোপীয় কমিশনের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি বলে তিনি জানান। এদিকে ভারত উদ্ভাবিত কোভ্যাক্সিন টিকার 3য় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস। এই পরীক্ষার আওতায় সারা দেশে 26টি পরীক্ষা কেন্দ্রে মোট 25,800 জন স্বেচ্ছাসেবকের উপর গবেষণা করতে যাচ্ছে ICMR। নাহিদ জিহান, নিউজ 24। এই ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।